2 জানুয়ারি সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিওস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ট্যানারি সরাতে ঋণ চান ব্যবসায়ীরা, জমি দখলের পায় তারা বলছেন পরিবেশবাদীরা। ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ, ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত অঞ্চলেও। সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। আর্থিক সংকটের কারণে সাভারে ট্যানারি স্থানান্তর সময়মতো শেষ হচ্ছে না বলে দাবি ব্যবসায়ী নেতাদের। এজন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ চান তারা। তবে পরিবেশবাদীদের অভিযোগ, হাজারীবাগের জমি দখলে রাখতেই সাভারে ট্যানারি স্থানান্তরে গড়িমসি করছেন কিছু মালিক। বারবার সময় দেওয়ার পরও হাজারীবাগ থেকে সাভারে পুরোপুরি স্থানান্তর হয়নি একটি ট্যানারিও। রোববার আরেক দফা সময় বাড়িয়েছে সরকার। ফেব্রুয়ারি থেকে সব ট্যানারিকে সাভারে ওয়েটগুলোর কাজ করতে বলা হয়েছে, আর পুরোপুরি সরিয়ে নিতে বলা হয়েছে মার্চের মধ্যেই। মালিকেরাও মানছেন, চামড়াজাত পণ্য থেকে $5 বিলিয়ন রপ্তানি লক্ষ্য অর্জন করতে হলে সাভারে ট্যানারি সরিয়ে নেয়ার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে অর্থের সংকটকে বড় বাধা বলছেন তারা। এন্টারপ্রেনাররা যেহেতু একটা ক্রাইসিসে আছে, 7 বছরের জঞ্জাল আমরা একসাথে মুক্ত করে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেখানে সার্ভাইভ করার জন্য আমরা যদি এই সাপোর্টটা পাই যে আমাদেরকে একটা মানে কম সুদে একটা লং টার্ম লোন, তাহলে এই প্রজেক্টটাকে সাকসেস করার ক্ষেত্রে আরও অনেক বেশি এফেক্টিভ হবে। তবে পরিবেশবাদীদের অভিযোগ, সাভারে আধুনিক কারখানা নির্মাণ ও পরিচালনা করা ছোট ট্যানারিগুলোর জন্য লাভজনক হবে না। এজন্যই গড়িমসি করছে তারা। পাশাপাশি হাজারীবাগের জমি দূষণমুক্ত করা ও ব্যবহারে অ্যাকশন প্ল্যানের তাগিদ দিচ্ছেন তারা। সরকারকে এই চোর পুলিশ খেলা বন্ধ করার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাই এবং আমরা মনে করি এই 31শে জানুয়ারি যেন 31শে জানুয়ারি হয় এবং 31শে জানুয়ারি 2017 হয়, এটার জন্য সরকার নিশ্চিত করে। মনে রাখা দরকার, সিংহভাগ বড় বড় শিল্পপতিরা এখান থেকে ইতিমধ্যে চলে গেছেন। যারা রয়েছেন তারা আসলে এই শিল্পের জন্য যথোপযুক্ত নন। এদিকে এ দফায় ট্যানারি সরিয়ে নিতে ব্যর্থ হলে অ্যাসোসিয়েশন থেকে কোনো সহযোগিতা দেয়া হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের ট্যানারি হস্তান্তর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন এবং ট্যানার্স অ্যাসোসিয়েশন সভাপতি শাহিন আহমেদ। জনাব মোবাশ্বের হোসেন, রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলি সাভারের প্রতিষ্ঠিত চামড়া শিল্পনগরে বেঁধে নেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবার কেমন জানি নমনীয় হয়েছে বলে মনে হচ্ছে সরকারকে। ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক করে শিল্প মন্ত্রণালয় তাদের সময় আরো এক মাস বাড়িয়ে দিয়েছে। এই সময় বাড়ানোকে কতটা যৌক্তিক এবং বাস্তবসম্মত বলে আপনি মনে করছেন, জনাব মোবাশ্বের হোসেন? অন্যদিকে খবর হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে পুরোপুরি প্রস্তুতি যেখানে সরানোর কথা বলা হচ্ছে সেখানে নেই। ওই নদীর পানিগুলি দূষিত হচ্ছে, যেটা ট্যানার্সরা আরো আগেই বলছিলেন। জনাব মোবাশ্বের হোসেন। হ্যাঁ, কথা আমি শুরুই করতে চাচ্ছি একটি অন্য বক্তব্য দিয়ে। সাভারের মানুষজন যাদের এলাকায় এই ট্যানারিগুলি হচ্ছে, তারা ঢাকা শহরে একটি রাউন্ড টেবিলে এসে পরিষ্কার একটি তথ্য দিয়েছিল, আপনারা ধানমন্ডি, গুলশান ইত্যাদি এলাকার মানুষজনকে রক্ষা করার জন্য হাজারীবাগকে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা কি করছেন সাভারে, অর্থাৎ আরেকটি হাজারীবাগ কি আপনারা বানাতে চান সাভারে? এই প্রশ্নটিকে কিন্তু আমাদের ভীষণভাবে চিন্তা করার প্রয়োজন আছে, যাতে নতুন আরেকটি হাজারীবাগ সাভারে তৈরি না হয়। তার জন্য কিন্তু সরকার অনেকগুলি ব্যবস্থা গ্রহণ করেছেন। ইটিপি তার মধ্যে সবচেয়ে বড় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা। একই সাথে আমরা যদি পূর্ণাঙ্গ অবস্থাগুলি বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা ট্যানারিগুলিকে শিফট করার কথা বলছি, বড় বড় ট্যানারিগুলি সবই শিফট করেছে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ছোট ছোট ট্যানারি যারা ওখানে যেতে চান না, তারা ঢাকা শহরের মাঝখানে থেকেই ব্যবসা করতে চান এবং তারা বিভিন্নভাবে বড় বড় ট্যানারিগুলির সাথে বিভিন্ন পদ্ধতিতে সম্পৃক্ত। আমি মনে করি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। সরকারকে আরো কঠোর হওয়া উচিত, পাশাপাশি ট্যানারি অ্যাসোসিয়েশনকে শক্তিশালী এবং কঠোর একটি পদক্ষেপ নেওয়া উচিত। কারণ বড় বড় ট্যানারিগুলি কিন্তু অলরেডি শিফট করা শুরু করেছে। কিন্তু আমি একই সাথে আবার একইভাবে ভীত যে ইটিপির ব্যবহার এবং ইটিপির সংযোগ, ইটিপির সংরক্ষণ চাইনিজরা যখন চলে যাবে,
তখন কি আমরা এটি কি মেনটেন করতে পারবো? চাইনিজরা কি সঠিকভাবে ইটিপির ব্যবস্থাপনা করছেন? এই কাজগুলি সঠিকভাবে দেখার কোনো ব্যবস্থাপনা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা আমরা এই ব্যাপারে কিন্তু সঠিক তথ্য এখনো পাই নাই। বুয়েটের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, তারা প্রতিনিয়ত চাইনিজদের সাথে আলাপ আলোচনা করছে, তাদেরকে বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে করার জন্য উদ্বুদ্ধ করছে, চাপ প্রয়োগ করছে। এই ক্ষেত্রে ট্যানারি অ্যাসোসিয়েশনকে, যাদেরকে পরবর্তীতে এই পূর্ণাঙ্গ এলাকা সংরক্ষণ করতে হবে, তাদের কিন্তু লোকবল তৈরির ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমি মনে করি আরেকটি হাজারীবাগ যেন না হয়। এখানে একটি নদী দূষিত হচ্ছিল, সাভারে কিন্তু দূষিত হবে প্রায় 4টি নদী। এ ব্যাপারে আমাদের সবাইকে এখনই সজাগ হতে হবে। জনাব মোবাশ্বের হোসেন, আপনাকে ধন্যবাদ। জনাব শাহিন আহমেদের কাছে যাচ্ছি। জনাব মোবাশ্বের হোসেনকে আপনি শুনলেন, আমি নতুন করে প্রশ্ন করতে চাই না, শুধু আমি টাইম লাইনটা বলতে চাই যে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ট্যানারিগুলিকে চলতি মাসের মধ্যে চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ অর্থাৎ ওয়েট ব্লু অংশ সাভারে নিতে হবে, পুরো ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে মার্চের মধ্যে, অর্থাৎ আগামী 1 এপ্রিল থেকে হাজারীবাগের ট্যানারিগুলি কোনো ধরনের উৎপাদন কাজ চালাতে পারবে না। এই বিষয়টি ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ কিভাবে দেখছেন, কতটা সম্ভব, কতটা বাস্তবসম্মত এবং কোথায় চ্যালেঞ্জগুলি রয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে বিষয়টি হলো যে ডেডলাইনের বিষয় নয়, এখানে একটা বৃহত্তর শিল্প, এই শিল্পটাকে আপনার অবশ্যই আপনার বাঁচাতে হবে। আমরা কিন্তু দীর্ঘ 1 যুগ যাবত এই রিলোকেশন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা কেন 1 যুগ এখান থেকে যেতে পারি নাই, এই কারণে কিন্তু আমরাই ব্যবসায়ের থেকে পিছিয়ে যাচ্ছি এবং আমরা বিদেশি ক্রেতা হারাচ্ছি, বাজার হারাচ্ছি। আমাদের যে রপ্তানি অর্ডার ছিল সেগুলো কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং আমাদের ব্যবসা টিকে থাকার জন্য আমাদেরকে কিন্তু এখান থেকে যেতে হবে। এখানে আমরা মনে করি যে আলটিমেটাম দিয়েছে সেটা আমাদের জন্য মনে হয় যে একটু ভালো হয়েছে, কারণ আমরাও একটু সচেতন ছিলাম না। আমরা জোর তাগিদ দিয়েছি অ্যাসোসিয়েশন থেকে যে প্রত্যেকটি সদস্যদেরকে যাতে দ্রুত এখান থেকে ওখানে আপনার শিফটিং করতে পারে। এখানে যেহেতু একটা বৃহত্তর শিল্প, এখানে আমরা 3টা স্তরে আমরা চামড়া প্রোডাকশন করি। আমরা শিল্প মন্ত্রণালয়কে বলেছি যে আমরা ওয়েটগুলো অবশ্যই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে আমরা ট্রান্সফার করে বলবো সকল ট্যানারি, এবং যেটা থাকে ক্রাস্ট এবং ফিনিশ সেটা আমরা মোটামুটি 2-3 মাসের ভিতরে আমরা এখান থেকে শিফটিং করতে সক্ষম হব। তো আশা করি যে ইতিমধ্যে প্রায় 37টি ট্যানারি আপনার ওইখানে কার্যক্রম শুরু করেছে এবং বাকি প্রায় 40টি ট্যানারি আপনার তাদের মোটামুটি মেশিনারি সেটআপ সম্পন্ন করে ফেলেছে। আমরা আশা করি যে এই মাসের ভিতরে উৎপাদনে যাবে প্রায় 80টির মতো ট্যানারি। ওকে, জনাব শাহিন আহমেদ, যে প্রশ্নটি মোবাশ্বের হোসেন সাহেব তুললেন যে আমরা আসলে নতুন আরেকটা হাজারীবাগ সেখানে আবার সৃষ্টি করব কিনা, যে আমরা সাভারের আশেপাশের 4টি নদী দূষিত করে ফেলবো কিনা, সেই ব্যাপারে ট্যানার্স অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণ কি আসলে? দেখুন, আমাদের পর্যবেক্ষণ স্পষ্ট। আমাদেরকে নিয়ে যা বলা হয়েছে, আমরা কিন্তু এখন শিফটিং প্রক্রিয়া আছি। এখানে যে বর্জ্য শোধনাগার মূল সিটিপি আমাদের যে মূল কম্পোনেন্ট, সেখানে কিন্তু মোবাশ্বের ভাই বলেছেন একটা কথা ঠিকই, এটা আপস্ট্রিমে আছে 4টা নদী, যদি দূষণ হয় তাহলে আপনার 4টা নদী দূষণ হবে। আমাদের পর্যবেক্ষণ যে সিওডি বিওডি যে পর্যন্ত আপনার কনফার্মেশন না দেয়, যে পর্যন্ত পরিবেশের সার্টিফিকেট না পায়, সে পর্যন্ত আপনার মনে করেন যে সেটা সম্পূর্ণ হবে না। সুতরাং আমরা মনে করি যে আমরা যেহেতু সাভারের মানুষের জমি নিয়ে আমরা ওখানে শিল্প করেছি, আমরা শিল্প করে ওখানে যদি আবার দূষণ করি, মানুষকে পার্শ্ববর্তী মানুষকে থাকতে না দিই, তাহলে কিন্তু আমাদের উপরেই কিন্তু থ্রেট চলে আসবে এবং আমরা ওখানে শিল্প পরিচালনা করতে পারবো। শাহিন আহমেদের বক্তব্য একদম পরিষ্কার। জনাব মোবাশ্বের হোসেন, আমরা একদম শেষ কথা আপনার কাছে শুনতে চাইবো যে আসলে সাভারে পরিবেশ যে দূষিত হচ্ছে না সেটি আমরা বুঝতে পারবো কি কি প্যারামিটারের উপর ভিত্তি করে, আমরা যদি কারিগরি বিষয়গুলি বাদ না দিই, কি কি সতর্কতা আমাদের এক কথায় বা কয়েক কথায় অবলম্বন করতে হবে? একেবারে সহজ সমাধান হচ্ছে প্রতিনিয়ত এইটিপি থেকে যে বর্জ্য শোধন করে যেটা নদীতে ফেলা হবে, প্রতিনিয়ত ঘড়ি ধরে নিয়মিত এটি টেস্ট করা এবং জনগণের সামনে, আমি আবারও বলছি, জনগণের সামনে, পরিবেশবাদীদের সামনে প্রতিনিয়ত এটির রেজাল্ট উপস্থাপন করা এবং
ট্যানার্স অ্যাসোসিয়েশনকে এই পর্যালোচনার সাথে সম্পৃক্ত করা, যাতে তারাও তাদের নিজেদের অবস্থানকে জানতে পারে। আমি ছোট্ট করে একটি কথা আর একটু বলতে চাই, এই ট্যানারি কমপ্লায়েন্স সম্পূর্ণ করার কারণে ট্যানারির মালামালের বিক্রয় মূল্য বিশ্বের বাজারে কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে, আমরা এটা জানতে পেরেছি। আর আরেকটি কথা বলতে চাই, হাজারীবাগকে কি আমরা ফেলে দিয়ে চলে যাব? হাজারীবাগকে কিন্তু একটি আমরা সুন্দর পার্ক সিটিতে রূপান্তর করতে পারি যদি এই সমস্ত জায়গাগুলি সরকার অ্যাকোয়ার করে নেয় বাজার মূল্যে ট্যানার্স মালিকদের কাছ থেকে, এবং পরিকল্পনাবিদদের মাধ্যমে। এখানকার মাটি দূষিত হয়েছে, এই জায়গাকে পার্ক এবং হাউজিং এর মাধ্যমে আমরা একটি আধুনিক আবাসিক এলাকা, ব্যবসা এলাকা, হোয়াট এভার ইট ইজ, জনগণের। আপনাকে অনেক ধন্যবাদ জনাব শাহীন আহমেদ। এই বিষয়ের প্রেক্ষিতে আপনার কোনো কিছু বলার আছে কিনা, যে প্রস্তাব জনাব মুবাশশির আহমেদ রাখলেন? দেখুন, অবশ্যই আমরা যে বিওডি সিওডি যে লেভেলটা আছে সেটা আমরা অবশ্যই মেনটেন করার চেষ্টা করব, এবং এই যে আমরা যদি সেটা কনফার্মেশন করতে পারি, যদি ফুল কমপ্লায়েন্স করতে পারি, তাহলে বাজারে আমরা কিন্তু অধিক মূল্য পাবো আমাদের যে প্রোডাক্ট। এবং পাশাপাশি হাজারীবাগের কথা বলা হয়েছে, আমাদের পরিকল্পনা আছে যে এটা যেহেতু আমাদের পার্সোনাল ল্যান্ড, এই জমিকে আমরা কিভাবে আপনার বায়োলজিক্যালি ট্রিটমেন্ট করা যায় এবং কিভাবে আপনার একটা পরিবেশ বান্ধব সিটি করা যায়, সেটার ব্যাপারে আমরা অবশ্যই যে জনাব শাহীন আহমেদ, জনাব মুবাশশির হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ভেজাল ও নকল ওষুধ অসংখ্য মানুষের প্রাণনাশের কারণ হলেও তা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। শুধু ওষুধই ভুয়া নয়, আছে ভুয়া কোম্পানিও, যাদের মাধ্যমে নকল ওষুধ ছড়িয়ে পড়ছে হাট বাজার সহ বিভিন্ন ওষুধের দোকানেও। সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণে তেমন উদ্যোগ নেই বললেই চলে। বিশ্ববাজারে যখন বাংলাদেশি ওষুধের গ্রহণযোগ্যতা ও নির্ভরতা বাড়ছে, তখন দেশের বাজারেই নকল, ভেজাল আর নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিপণন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাবনায় অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের নিম্নমানের ট্যাবলেট, সিরাপ, যৌন উত্তেজক ও মেয়াদোত্তীর্ণ ভেজাল ওষুধ বিক্রি করছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ফার্মাসিউটিক্যালস কোম্পানি আগে ওষুধ তৈরির জন্য তাকে লাইসেন্স দিতে হয়, কিন্তু এদের কোনো লাইসেন্স আছে বলে আমার জানা নেই। এটা কোনো ওষুধ, এটাও আমি বিশ্বাস করি না। এটা আদৌ খাওয়া উচিত না, এবং খেলে এতে কোনো উপকার তো হবে না, বরং ক্ষতি হবে। ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ বিক্রয় করার অপরাধে ফরিদপুর, লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি ওষুধের দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট ভেজাল ওষুধের বিরোধী অভিযান করে, কিন্তু এই অভিযানের পরে আবার দোকানদাররা সেই ভেজাল ওষুধ বিক্রি করে, যেগুলো আসলে আনঅথরাইজড কোম্পানিগুলো থেকে তারা নিয়েছে এবং বিক্রি করছে। আমরা সেই কোম্পানিগুলোতে অভিযান চালাবো, এবং সবচেয়ে শেষ কথা হলো যেটা, আমরা কখনো বলি না যে আমাদের কাজ শেষ হয়েছে, কারণ এই অভিযান অব্যাহত থাকবে। কঠোর মনিটরিং ও কার্যকর শাস্তির ব্যবস্থা না থাকায় ভেজালকারীরা বেপরোয়া হয়ে পড়ছে বলে মনে করছে প্রশাসন। এই সস্তা নিম্নমানের ওষুধ তারা বিক্রি করে মানুষের জীবন খেলতে না পারে, এবং এই অভিযান চলতেছে এবং এটা চলমান আছে, এবং এটা আগামী দিনগুলিতে ইনশাল্লাহ আমরা পরিচালনা করে যাব, ততদিন পর্যন্ত না এটা উচ্ছেদ হয়েছে। বাংলাদেশে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ও বিতরণের অভিযোগে গত কয়েক মাসে বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইসেন্স বাতিল করেছে সরকার। সেই সঙ্গে কয়েকটি করে ওষুধ উৎপাদনের অনুমতি বাতিল করে সতর্কও করা হয়েছে। আতিফা আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না ভেজাল ও নকল ওষুধ বিক্রি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম ফারুক এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগস সমিতির সহসভাপতি জনাব মোজাম্মেল হক। আমি ডক্টর এবিএম ফারুক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভেজাল ও নকল ওষুধের বাজার নিয়ন্ত্রণে প্রধান বাধাগুলি কি বলে আপনি মনে করেন? সরকার কেন এই বিষয়ে সফল হতে পারছে না? আসলে নকল, ভেজাল এবং এইসব ওষুধের যে বাজার নিয়ন্ত্রণ করাটা আসলে খুব জটিল, এবং এটা কিন্তু পৃথিবীর সব দেশেই প্রায় আছে। উন্নত দেশেও আমরা দেখি যে কিছু কিছু ওষুধ এরকম নকল, ভেজাল পাওয়া যায়। তো আমাদের দেশে সমস্যাটা আসলে খুব ক্রনিক আকারে। আমরা সেই পাকিস্তান আমল থেকে এই ধারাবাহিকতা লক্ষ্য করছি। তবে ইদানিং কিছু রাশ টেনে ধরার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে আছে। যেমন ধরুন, স্বাস্থ্য বিষয়ক যে সংসদীয় স্থায়ী কমিটি, সেখানকার একটি সুপারিশ ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ প্রশাসনের কাছে
যে 62টি ওষুধ কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ, তার মধ্যে 20টি কোম্পানিকে বন্ধ করা এবং 14টি কোম্পানির অ্যান্টিবায়োটিক তৈরির যে অনুমোদন সেই অনুমোদন বাতিল করা ইত্যাদি। তো এখন এইভাবে বিভিন্ন স্তরের যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলোতে ওষুধ প্রশাসন ইতিমধ্যে 54টা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বলে তারা জানিয়েছেন এবং তারা এটাও বলেছেন যে তারা সারা দেশেই তাদের এই মনিটরিং ব্যবস্থাটা চালু রাখবেন এবং রাখছেন এবং সেখানে পুলিশ, র্যাব এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীগুলো, এমনকি যে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ যারা নাকি ওষুধের দোকানদার, তাদের মধ্যেও তো সাধু এবং অসাধু দুরকম ব্যবসায়ী আছে। তো সাধু ব্যবসায়ীরা কিন্তু সমর্থন করছেন। তো এইটা একটা ভালো লক্ষণ। সরকারও উদ্যোগী, একই সঙ্গে যদি ফার্মেসি সাধু ব্যবসায়ীরা সহযোগিতা করেন, আমার ধারণা যে এটি কমতে বাধ্য। ইতিমধ্যে আরেকটি কাজ আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে জাতীয় ওষুধ নীতি হয়েছে এবং গত 19শে ডিসেম্বর জাতীয় ওষুধ নীতি 2016 এটি সরকারের মন্ত্রিসভায় এটি অনুমোদিত হয়েছে এবং সেখানে কিন্তু এই নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ, তারপরে যে সমস্ত ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ কিন্তু অসাধু দোকানদাররা ওইটাকে এক্সপায়ারি ডেটটাকে মুছে নতুন তারিখ দেয়, তারপরে কিছু ওষুধ আছে যেগুলো নাকি আনরেজিস্টার্ড, ওই স্মাগলড হয়ে লাগেজ পার্টি সহ বিভিন্নভাবে চোরাচালান হয়ে আসে, এই সমস্ত ওষুধ বিক্রি, এগুলো সবগুলোই বন্ধ করার জন্য একটা ব্যবস্থা আছে, ওখানে একটা সুপারিশ আছে এবং সেটি বাস্তবায়ন করলে আমরা আশা করি যে এটি কমে যাবে। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় অগ্রগতি, সেটি হলো যে মডেল ফার্মেসি নামে ঢাকা শহরে ইতিমধ্যে 2টি দোকান মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন এবং সেটি একটি হচ্ছে গ্রিন রোডে বায়োমেড ফার্মেসি এবং আরেকটি হলো শুক্রাবাদের ওই কর্নারে, সেটি হলো লাজ ফার্মা ফার্মেসি। তো এখন এখানে এই উদ্যোগটি হচ্ছে, আমরা অনেকদিন ধরেই দাবি করছিলাম যে বিদেশে উন্নত বিশ্বে যেমন করে আছে ওষুধের দোকানগুলো গ্রাজুয়েট ফার্মাসিস্টদের তত্ত্বাবধানে পরিচালিত হয়, সেইভাবে এখানে চালু হওয়া উচিত। তার ফলে ওই নিরাপদ ওষুধের যে ব্যবহারটা রোগীদের মধ্যে এটা নিশ্চিত করার অনেকটাই সম্ভব হবে। তার মানে আপনি সরকার হিসেবে আপনি যেটা করছেন, আপনি ওষুধের উৎপাদনের বেলায় আপনি নজর দিচ্ছেন, আপনি নকল, ভেজাল, নিম্নমানের ওষুধ কোনোভাবেই যেন বাজারে না আসে তার জন্য চেষ্টা করছেন ওষুধ প্রশাসনের মাধ্যমে এবং একই সঙ্গে ওই গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অর্থাৎ উত্তম উৎপাদন কৌশল, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী ওষুধ উৎপাদন করতে হবে, না হলে ওষুধের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এই ধরনের একটি ওষুধ নীতি কিন্তু ইতিমধ্যে সরকার করেছেন এবং এটি বাস্তবায়নের চেষ্টা যদি করেন তাহলে সরকারের আরেকটা কাজ, যেটি এই মডেল ফার্মেসি, যেসব দোকানগুলোতে এখন ওষুধ বিক্রি হচ্ছে এগুলোর সংখ্যা তো অনেক, প্রায় 2-2.5 লক্ষ তো হবেই এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তারাও তাদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন না সর্বাংশে। আমার মনে হয় এইসব ফারুক, আপনি যে বিষয়গুলি তুলেছেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহসভাপতি মোজাম্মেল হক আছেন আমাদের সঙ্গে খুলনা থেকে, তার কাছ থেকে জানতে চাইবো যে অধ্যাপক এবিএম ফারুক অনেকগুলি বিষয় তুলে আনছেন, তার মধ্যে কেমিস্ট এবং ড্রাগিস্টদের একটি কর্তব্যের কথা বা দায়িত্বের কথাও তিনি উল্লেখ করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, ভেজাল ওষুধগুলি যেখানে বিক্রি হয়, সাধু অসাধু ব্যবসায়ের কথা অধ্যাপক ফারুক বলছিলেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কি এই বিষয়ে কোনো মনিটরিং রয়েছে কিনা, তারা এই বিষয়ে আসলে কি ভূমিকা পালন করছে বা করতে পারে? জনাব মোজাম্মেল হক। ধন্যবাদ। অধ্যাপক ফারুক স্যার যে কথাটি বলছে এ ব্যাপারে কিছু ব্যাপারে আমি সম্পূর্ণ একমত, যে আমরা সমিতির যে সমস্ত দায়িত্ব পালন করার কথা তা অনেকটাই আমরা করে থাকি, কারণ আমরা বিভিন্ন সময় সার্কুলার দেই, কেমিস্টদের সচেতন করি যে নকল, ভেজাল, সরকারি ঔষধ, এক্সপায়ারি মাল ঔষধ না বিক্রি করার জন্য আমরা তাদেরকে সবসময় কাউন্সেলিং করি। তারপরও আমি মনে করি যে এই ব্যাপারটা ঔষধ প্রশাসক, চিকিৎসক এবং যারা কেমিস্ট, যারা ঔষধ বিক্রি করে, তাদেরকে নিয়ে মাঝে মাঝে একটা কাউন্সেলিং করা উচিত এবং এই কাউন্সেলিংয়ে অনেকটা উপকার আসবে, এই যে মানুষ
যতই নিষ্ঠুর হোক না কেন তাদেরকে যদি কাউন্সেলিং করা যায়, সঠিকভাবে বোঝানো যায়, তাইলে হয়তো এর থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আসবে। আর ইদানিং সরকারি সংস্থা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ইভেন আমরা যারা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি করি, আমরা কিন্তু অনেকটা এ ব্যাপারে সজাগ হয়েছি এবং অপরাধের মাত্রা কিন্তু কিছুটা হইলেও কমে আসছে। তারপরে ছাড়া একটা কথা বলছেন যে মডেল ফার্মেসির ব্যাপারে আমাদের বক্তব্য যে একটা দুইটা মডেল ফার্মেসি করে কতটুকু সফল হওয়া যাবে আমি এখনো নিশ্চিত না। কারণ একটা দোকানে 20 জন কর্মচারী আছে, ভালো ভালো যারা রিটেল কাউন্টার, সেখানে 20-30-25 জন করে কর্মচারী আছে। এই 20-25 জন কর্মচারী যদি ফার্মাসিস্ট হয়, মানে একলাস ফার্মাসিস্ট যারা বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিগ্রি নিয়ে ফার্মাসি বিভাগে পড়াশোনা করে, তাদেরকে বেতন দেওয়া ওই দোকানে যে সেল আছে তা বরণ করা দোকানদারের পক্ষে অনেক কষ্টের ব্যাপার এবং আদৌ সম্ভব না। তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে মডেল ফার্মেসি করতে গেলে সরকারের কিছুটা হইল এই যে মডেল ফার্মেসি যারা করবে তাদেরকে প্রথম পর্যায়ে আর্থিক সহযোগিতা দরকার আছে। কারণ যারা ফার্মাসিস্ট, এ গ্রেডের যারা ফার্মাসিস্ট, তাদের বেতন 20-30 হাজার টাকা বা 35 হাজার টাকা। যে দোকানে 20 জন কর্মচারী আছে, তার কত টাকা দিয়ে কর্মচারী বেতন দিতে হবে, তার দোকানে সেল কত, সে তার থেকে টার্নওভার কত আসবে, এবং সে জনাব মোজাম্মেল হক একটি বিষয়ের অবতারণা করেছেন যে মডেল ফার্মেসি করতে গেলে যে ব্যয়, সেক্ষেত্রে সরকার আসলে কিছু আর্থিক প্রণোদনা দেবে কিনা। অধ্যাপক এবিএম ফারুক, জনাব মোজাম্মেল হক, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে বিষয়টি নিয়ে আপনাদের আলোচনা শুনতে। অধ্যাপক এবিএম ফারুক, মডেল ফার্মেসি নিয়ে জনাব মোজাম্মেল হক যেটি বলছিলেন যে এটিতে আসলে আর্থিক প্রণোদনা দেওয়া দরকার, নাহলে এই বিপুল ব্যয় নির্বাহ করা সম্ভব নয়, এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনাটা একটু শুনতে চাইছি। এখন বিষয়টা হলো যে এটা একটা আমার কাছে মনে হয় যে খুব বাস্তবায়ন করা সম্ভব না। কারণ 2-2.5 লক্ষ দোকান, সবাইকে যদি আর্থিক প্রণোদনা দেওয়া লাগে তাহলে কত হাজার কোটি টাকা লাগবে, এটা একটা ভেবে দেখার বিষয়। আর এটা সরকার করবেন কেন? একটি ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার টাকা দেবেন কেন? এটাও তো একটা প্রশ্ন কেউ কেউ করতেই পারেন। বিষয়টা হলো কি যে ওষুধ বিক্রিটা কিন্তু এটা কোনো সাধারণ পণ্য বিক্রি করার মতো বিষয় না। ওষুধ বিক্রি মানে হচ্ছে আপনি ওষুধটা বিক্রির সময়ে আপনি রোগীকে তথ্য দিতে হবে, এবং সেই তথ্যগুলোর মধ্যে আছে যে ওষুধটা কিভাবে খেতে হবে, ওষুধটা খাওয়ার সময় তার পথ্য কি হবে, কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া হলে তখন সে ওষুধটা খাবেন না, উনি রোগী খাবেন না ওষুধটা। তারপরে জিনিসটা হলো যে ওই ওষুধটা খাওয়ার সময় অন্যান্য যে ওষুধগুলো খাওয়া হচ্ছে সেই ওষুধগুলোর সঙ্গে তার কোনো ড্রাগ ইন্টারাকশন আমরা বলি, পারস্পরিক বিক্রিয়া, কোনো কিছু ঘটবে কিনা, এইভাবে এই ওষুধটা খাওয়ার সময় রোদে বেরোনো যাবে কিনা। কোনো কোনো ওষুধ আছে যেটা নাকি খাওয়ার পরপরই শুয়ে থাকা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। বড় জোর বৃদ্ধ মানুষরা বসতে পারেন কিন্তু শুতে পারবেন না, শুলে ক্ষতি হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো ওষুধের যে দোকানের কর্মচারীর কথা উনি বললেন, এগুলো কিন্তু এতকাল ধরে চলে এসছে, কিন্তু এটা ঠিক হয়নি। এটি ওষুধ বিক্রির আদর্শ ব্যবস্থা নয়। আরেকটি বিষয় হলো যে ওষুধের দোকান এটি পরিচালিত হয় কিন্তু দুনিয়ার সকল সভ্য উন্নত দেশে ফার্মাসিস্টদের দ্বারা, গ্রাজুয়েট ফার্মাসিস্টদের দ্বারা। আমাদের এখানে যেরকম ওই 7-8 পাস লোকজন কিংবা এসএসসি পাস লোকজন কিংবা সায়েন্স পড়েনি কখনো, এই ধরনের কেউ একজন এসে বসলেন, চাকরি বাকরি কোথাও না পেলে। অধ্যাপক এবিএম ফারুক, এখানে একটি প্রশ্ন আমাদের মনে আসে, উন্নত দেশে কি ওষুধ বিক্রির ব্যবসা বাংলাদেশে ওষুধ বিক্রির ব্যবসার চেয়ে বেশি লাভজনক কিনা? কারণ হচ্ছে যে ফার্মাসিস্টরা ওখানেও অনেক টাকাই বেতন পান, মানে তাদেরকে রাখতে হলে অনেক টাকা বেতন দিয়েই রাখতে হয়। নিশ্চয়ই। তো উন্নত দেশে কি, মানে যেটাকে আমরা বলি লাভের অংশটা কি বাংলাদেশের জন্য? না, ওষুধ বিক্রির ব্যবসাটা সব দেশেই লাভজনক, তবে আমাদের দেশে অনৈতিক লাভটা একটু বেশিই করে লোকজন।
অনেক ব্যবসায়ী আছেন, ওষুধের ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, তারা জেনে শুনেই ওই নকল ওষুধ রাখেন, নিম্নমানের ওষুধ রাখেন। একটি অধ্যাপক ফারুক, একটি পয়েন্ট পাওয়া গেল জনাব মোজাম্মেল হক। আমরা একটা 1 মিনিটের বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। আপনি একটু আমাদেরকে বলবেন যে যদি পৃথিবীর অন্যান্য দেশ ওষুধ বিক্রি করেই ফার্মাসিস্টের উচ্চ বেতন পোষাতে পারে, আমরা কেন সেই ক্ষেত্রে সেটি পোষাতে পারি না? আমাদের সমস্যাটা কোথায়? জনাব মোজাম্মেল হক, আমরা ফিরছি আপনাদের কাছে। অধ্যাপক ফারুকও আছেন আমাদের সঙ্গে। জনাব মোজাম্মেল হক, অন্য দেশের অন্য মানুষেরা কিভাবে পোষাতে পারে, আমাদের দেশে কেন পোষানো সম্ভব হয় না? জনাব মোজাম্মেল হক। অধ্যাপক স্যার যেভাবে হিসাবটা অন্য দেশের সাথে কম্পেয়ার করলো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। কারণ আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ী যারা খুচরা মূল্যে ঔষধ বিক্রি করতে চায়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ইদানিং 5 to 10% ডিসকাউন্ট দিচ্ছে, অথচ ঔষধ কোম্পানি ঔষধ ব্যবসায়ীদের 12.33% সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাহলে 12.33 থেকে যে ব্যবসায়ী 5% ডাইরেক্ট ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে সে লাভ করতেছে 7.33, আর যে 10% ডিসকাউন্ট দিচ্ছে সে লাভ করতেছে 2.33%। তাইলে আমাদের এই দেশের একটা গড় দেখা যাচ্ছে যে অধিকাংশ দোকান লাস্ট ফার্মার মতো না, 2000-3000 টাকা তাদের পার ডে সেল। সে কত টাকা লাভ করলে 30 থেকে 35,000 টাকা প্রতিটি তার স্টাফকে বা তার নিয়োগকৃত যে দোকানে জনাব মোজাম্মেল হক, যে দোকানে 2000 থেকে 3000 টাকা ডেইলি সেল হবে, তারা তো আর 20-25 জন কর্মচারী তাদের রাখতে হবে না, ওইখানে একজন ফার্মাসিস্টই যথেষ্ট না। তারা যদি 2 জন কেউ রাখে, তাদের যদি 1 জন বা 2 জনও রাখতে হয়, তাইলে 30,000 টাকা কি তার দিয়া, তারপরে তার ইলেকট্রিসিটি, তারপরে তার ইনকাম ট্যাক্স, তারপরে আনুষঙ্গিক খরচ দিয়া সে কিভাবে একজন। না জনাব মোজাম্মেল হক, আমি যেটি জানতে চাইছিলাম সেটি হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশের থেকে বাংলাদেশে ওষুধ বিক্রি কম লাভজনক কিনা? অবশ্যই কম। আমি এটা বলবো অবশ্যই কম, কারণ বাংলাদেশের কারেন্সিতে 12.33%। হ্যালো, এই পড়ে গেছে কানেকশন ছুটে গেছে। জি, বাংলাদেশের প্রেক্ষাপটে 12.33% লাভ, যেখানে ইনকাম ট্যাক্স, আবার এখানে একটা ব্যাপার আছে যে আমাদের ইনকাম ট্যাক্স ধরে 15%-এর উপরে। কিন্তু এখানে কিন্তু হোলসেল এবং রিটেল বললে কোনো দোকান নাই, সবই আমাদের রিটেল দোকান। ওকে, তার মানে আপনি বলছেন যে বাংলাদেশে আসলে ইয়াতে লাভ নেই। এই প্রসঙ্গে অধ্যাপক এবিএম ফারুক, আপনি কোনো কিছু বলবেন কিনা? আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে নকল ওষুধ যেখানে প্রস্তুত করা হয়, সেই নকল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলি বন্ধ করার ক্ষেত্রে সরকার কোনো রকম শিথিলতা, আনুকূল্য, প্রীতি প্রদর্শন করে কিনা, আপনার পর্যবেক্ষণ কি বলে? প্রথম পয়েন্টটি সম্পর্কে আমি, উনি যে বললেন কেমিস্ট্রি এবং ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, তিনি যেটি বলছেন এর সঙ্গে আমি একমত নই। কারণ হচ্ছে যে ওষুধের দোকান যদি এতই লোকসানের ব্যাপার হতো, তো তাহলে কিন্তু ওষুধের দোকান সরকারি হিসাবের চাইতে বেসরকারি হিসাবে এত বেশি হওয়ার কোনো কারণ নাই। প্রতিদিনই ওষুধের দোকানের সংখ্যা বাড়ছে, এবং এটি এমনই অবস্থা যে ওই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দও ঠিক আমাদেরকে জানাতে পারছেন না যে এক্স্যাক্টলি কতগুলো ওষুধের দোকান বাংলাদেশে আছে, কারণ প্রতিনিয়তই বাড়ছে, তাদের পক্ষে হিসাব দেওয়া সম্ভব না। তো ব্যবসার দোকান কোনটা বাড়ে, যেটি অনেক বেশি লাভজনক, সেটিই বাড়বে। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয়, যে এখানে যে ওষুধের কথা উনি বললেন যে সবাই 5 থেকে 10% করে দিয়ে থাকে, কম মূল্যে বিক্রি করে। আমার কিন্তু জানা মতে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি দোকান হতে পারে যেই দোকানগুলো আপনার ওই পেশেন্টকে ওষুধ কেনার সময় সামান্য কিছু কমিশন দেয়, এবং ওইটা একটা মার্কেট প্রমোশনের একটা কাজ হিসেবেই। অধ্যাপক এবিএম ফারুক, আপনি যদি ওই ওষুধ প্রস্তুতকারক, যে নকল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি বন্ধ করার ক্ষেত্রে সরকারের শিথিলতা রয়েছে কিনা সেটা যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন। এই শিথিলতার একটা ব্যাপার হলো যে সব অফিসেই, সরকারি সব অফিসেই কিন্তু ভালো মন্দ দু রকমের লোক থাকতেই পারে। আমরা যেহেতু একটা
অনৈতিকতার এবং দুর্নীতির ধারাবাহিকতা সব জায়গায় লক্ষ্য করি, সেখানে আমাদের এখানে যারা নাকি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছেন তাদের মধ্যেও দুই একজন থাকতে পারেন। তবে সাধারণভাবে ওই কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের অধিকাংশ কর্মকর্তাবৃন্দ তারা কিন্তু চান, আন্তরিকভাবেই চান যে এগুলো বন্ধ হোক, নকল ভেজাল নিম্নমান বন্ধ হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা বন্ধ হোক, জিএমপি অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যার যে ক্ষমতা আছে ওষুধ তৈরি করার সেটি যেন তারা ব্যবহার করে ওষুধ তৈরি করে, সেগুলো আছে। কিন্তু আবার এটিও সত্য যে কোনো কোনো কোম্পানির যার ক্ষমতাই নেই, ওষুধ তৈরি করার ক্ষমতা নেই, তাকে ওই ধরনের ওষুধ তৈরি করতে দেওয়া হচ্ছে। যার অ্যান্টিবায়োটিক তৈরি করার ক্ষমতা নেই, সে অ্যান্টিবায়োটিক তৈরি করছে। ওষুধ প্রশাসনের বিভিন্ন এই বিষয়গুলি রয়েছে। অধ্যাপক এবিএম ফারুক, জনাব মোজাম্মেল হক, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মালদ্বীপের বিরুদ্ধে 6-0 গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই নিয়ে কথা বলতে সাইফুল মজুমদার, জ্যেষ্ঠ প্রতিবেদক, নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাইফুল, খেলাটি সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। 6-0 গোলে বাংলাদেশ এগিয়ে আছে মালদ্বীপের সঙ্গে। এটা প্রত্যাশিতই ছিল, কারণ মালদ্বীপ হচ্ছে সবচেয়ে, এই গ্রুপে হচ্ছে সবচেয়ে শক্তিশালী দল যারা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। বাংলাদেশ দলকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল শুরু থেকে, এবং তারা শুরু থেকে দেখিয়েছেন। প্রথম ম্যাচে আফগানিস্তানকে 6-0 গোলে উড়িয়ে দেওয়ার পর পরের ম্যাচে যে শক্তিশালী যে ভারত ছিল, ধারণা করা হচ্ছিল তাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিংবা শঙ্কা ছিল যে তাদের বিপক্ষে হারার। কিন্তু বাংলাদেশের মেয়েরা, বিশেষ করে সাবিনা কিংবা সাবিনা আক্তারা যে ফুটবল খেলেছেন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, এবং তাদের সঙ্গে গোল শূন্য ড্র করেই গ্রুপ সেরা হয়ে আজকে সেমিফাইনালে উঠেছে। এবং বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ রয়েছে প্রথমবার ফাইনাল খেলার, কারণ এরই মধ্যে প্রথম সেমিতে ভারত নেপালকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে, এবং বাংলাদেশ এখন পর্যন্ত যে 6-0 গোলে এগিয়ে আছে, এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে এবং ফেভারিট হিসেবেই ফাইনালে জায়গা করে নিবে। ভারতের সাথে বাংলাদেশের মেয়েদের সম্ভাবনা কতখানি? এর আগের খেলায় কেমন বোঝা গেছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে পারবে কিনা বাংলাদেশি মেয়েরা? আগের ম্যাচে আমরা যদি দেখি যে বাংলাদেশ কিন্তু রক্ষণাত্মক ফুটবল খেলেছিল, বাংলাদেশ চেয়েছিল যেহেতু শক্তিশালী ভারত তাদের বিপক্ষে কোনো গোল হজম নিশ্চয়ই অন্যরকম হবে, এবং বাংলাদেশ অল আউট যাবে ভারতকে হারিয়ে দেওয়ার জন্য। আমরা সেটি আশা করব। এই ছিল আজকের স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।